আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর খলিল আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, বাংলাদেশে গুপ্তচর বৃত্তি রোধে যে আইনের কথা বলছি, এই আইনটাকে তাড়াতাড়ি প্রণয়ন করে কিছু একটা করে অ্যাক্টিভেট করুন এবং অ্যাটলিস্ট 10 থেকে 12 জন গুপ্তচরকে ওপেন ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। এই বালটাকে না থামাতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের আমি মাঝে মাঝে এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, এই বিষয়গুলো উপস্থাপন করার পরে কেন যেন বিষয়গুলো হারিয়ে যায়। কেন হারিয়ে যায় জানেন? বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, অস্তিত্ব রক্ষার্থে আমার যে বিষয়গুলোকে আমি তোলার চেষ্টা করি, জনসমক্ষে দেওয়ার চেষ্টা করি, এই বিষয়গুলো নিয়ে অন্য কেউ কথা বলে না। ইভেন দেন অনলাইন অ্যাক্টিভিস্টদের যারা বাংলাদেশের নামে জান পরাণ কাকুতি মিনতি করে জীবন উজাড় করে দেয়, তারাও এই সব সাবজেক্টগুলো নিয়ে আলাপ আলোচনা করে না, কারণ এই সাবজেক্টগুলো থেকে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে দূরে রাখে। অনলাইনে ব্যাখ্যা করার চেষ্টা করে তারা ভারত বিরোধী, কিন্তু তারা এইসব সাবজেক্টে কথা না বলে প্রমাণ করে তারাও ভারতের পক্ষে ষড়যন্ত্র করছে। যেমন আমি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সীমান্তে আমি বলেছিলাম যে বাংলাদেশের উচিত আমেরিকা অথবা চায়না অথবা টার্কির সাথে সীমান্ত বিষয়ক একটা প্রতিরক্ষা চুক্তি হওয়া উচিত। এটা নিয়ে স্রেফ আমি একা কথা বলি, এটার উপরে আর কেউ কথা বলতে চায় না। এর পরবর্তী সময় যখন করিডোর ইস্যু নিয়ে ওয়াকারুজ্জামান এবং ভারত একের পর এক ষড়যন্ত্র করলো যাতে রোহিঙ্গাদেরকে রাখাইনের এরিয়ায় আরাকানে ফেরত যেতে না হয়, ফেরত দেয়া না হয়, রোহিঙ্গাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে রাখতে হবে, এটা নিয়ে আমি কথা বললাম। আমি বললাম যে ভারতের যে প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে, এই প্রজেক্টে অলরেডি ভারত একটা এয়ারপোর্ট তৈরি করেছে, ওখানে একটা ট্রানজিট তৈরি করার চেষ্টা করছে, যেটা দিয়ে তারা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করবে। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। আমি বললাম যে কেন করিডোর বিষয়ে বারবার ওয়াকারুজ্জামান, র এবং বিএনপির কিছু নেতা একের পর এক অন্যায়ভাবে, মিথ্যাভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে যে বাংলাদেশ করিডোর দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি একটা না, একের পর এক আমি কথাবার্তা বলেছি। এটা নিয়ে কথাবার্তা বলার পরে দেখা গেল এই বিষয়টা আমি যদি এটা নিয়ে কথা না বলি, অন্য কেউ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে রাজি না। এরপরে আমি অন্য আরেকটা সাবজেক্ট আনলাম আপনাদের সামনে, যে বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল নাই। বাংলাদেশে ভারতীয় গুপ্তচর যারা কাজ করে তারা অবাধে কাজ করে, তাদেরকে সাজা দেওয়ার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য এমন কোন প্রসেস নাই যেখানে এই গুপ্তচরদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কথা বলবে না। এখন কথা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্টরা কথা বলবে না, আর্মি কথা বলবে না, অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে না, মিডিয়া কথা বলবে না। কেন কথা বলবে না? তাহলে তাদের ভিতরে গুপ্তচর বৃত্তি, নিজেরাই গুপ্তচর বৃত্তিতে আছে, যেখান থেকে তারা পয়সা আর্ন করছে। দর্শকবৃন্দ, আজকের এই বিষয়গুলো নিয়ে আমি কেন কথা বলছি? একটা কঠিন বিষয়, এটার সাথে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনাদেরকে আমি একটা কথা বলি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, রোহিঙ্গাদেরকে যাতে মায়ানমারে ফেরত দেয়া না হয়, এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান, বিএনপির কিছু নেতা এবং র একত্রে ষড়যন্ত্র করলো ডক্টর খলিলের বিরুদ্ধে। তারা বলল করিডোর দেয়া হচ্ছে, করিডোর দেয়া হচ্ছে। এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে রেখেছে। ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে। ওয়াকার এবং আরো 20-30 জন 40 জন কুত্তার বাচ্চা যারা আর্মির জেনারেল টাইটেল নিয়ে বসে আছে, এই হারামখোর কুত্তার বাচ্চারা রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায়, কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে, ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। ভারতের ইনভেস্টমেন্টকে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে। ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে, কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে। আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম অন্য একটা কারণে।
আপনারা জানেন, ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতীবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে। বাংলাদেশে এত জেলা, এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো? আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন? আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছি? দর্শকবৃন্দ, আর পারি না। অনেক সময় আমি চিন্তা করি কি জানেন, আপনাদের সামনে আর এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। আমি চিন্তা করি আর টকশো করবো না, আমার টকশো করার দরকার নেই, আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার আর দরকার নেই। আমি যে মিল্টন কথা না বললে কিছু আসবে যাবে না, বিরক্ত হয়ে যায়, যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনিরহাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন, এটাকে অ্যাক্টিভ করবেন। ওটা এখন বন্ধ আছে। চায়নার সাথে আলাপ আলোচনা করলেন, আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট, যে তারা এসে লালমনিরহাটের এয়ারপোর্টের ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করার সেটা তারা করবে। ঠিক আছে, তো চায়না এভাবে প্ল্যান করছে, ওখানে কাজ করবে, সবকিছু ঠিকঠাক। এর সাথে ওয়াকারুজ্জামান এই খানকির ছেলে বলে বসলো বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরকে কোনো কাজ করতে দেয়া হবে না। মাদারচোদ ওয়াকারুজ্জামান এই শুয়ারের বাচ্চা বলে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে? মাদারচোদ শুয়ারের বাচ্চা তো লাগবে না আইসা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে। এই খানকে পোলা ওয়াকার, এই মাদারচোদ কি করছে? বলছে বিদেশিদেরকে ওখানে কাজ করতে দেয়া হবে না, বাংলাদেশের অভ্যন্তরে নাকি সার্বভৌমত্বের ক্ষতি হয়। ওর বউয়ের লাঙ্গের মধ্যে পোকা পড়ছে, কুত্তার বাচ্চা ওয়াকার বলছে ওখানে আর কি সার্বভৌমত্বের ক্ষতি হবে, ওখানে তারা লালমনিরহাটে ওখানে কাজ করতে দিবে না। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে লাইন বাই লাইন আমি বলছি শুয়ারের বাচ্চা খানকির পোলায় কি বলছে। ওকে, আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন। ভারতের শিলিগুড়ির কাছে চীন লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোনো বিদেশি সত্তাকে এমনভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। কে বলছে? মাদারচোদ পতিতার সন্তান, ওর মাকে 25,000 বার নেরিকুত্তা এবং ভারতীয় সন্ন্যাসীরা ধর্ষণ করার পরে এই ওয়াকারের জন্ম হয়েছে। এই মাদারচোদ প্রথম বলেছে করিডোর দেবে, ওর বউরে বেশ্যাবৃত্তি করানোর জন্য করিডোর দেবে, যার জন্য রোহিঙ্গাদের রাখাইনে ওখানে পাঠানোর জন্য হিউম্যানিটেরিয়ান চ্যানেল দিলে ওর মাকে ধর্ষণ করবে। ওয়াকারের বউকে আমির খসরু মাহমুদ চৌধুরী ওর মেয়েকে এবং বউকে এবং সামাউবাদকে এবং সালাউদ্দিনের বউ এবং সন্তানদেরকে ভারতীয় কুত্তা এবং পতিতার বাচ্চারা এসে ধর্ষণ করবে, এই অজুহাত দিয়ে মানবিক চ্যানেলের বিরোধিতা করা হলো। মূলত তারাই বিরোধিতা করে কি করেছে আপনারা কি জানেন? রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেয়া না হয়, রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাদান প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে ওটার জন্য কমপ্লিট করতে দেওয়া হয়। দর্শকবৃন্দ, সাবজেক্টটা আমার রাগ করার না, আপনাদেরকে আমি বলি, একটা বেশ্যাকে যদি দৌলত দিয়ায় 25 বছর বেশ্যাবৃত্তি করতে দেয় এবং 25 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওই বেশ্যাটা যদি গর্ভবতী হয়, ওই গর্ভ থেকে যেই সন্তান হয় ওই সন্তানের নাম হবে ওয়াকারুজ্জামান। আর সোনা দিয়ে যদি 30 বছরে কেউ বেশ্যাবৃত্তি করে, সোনা দিয়ে এই 30 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওইখানে যদি একটা বাচ্চার জন্ম হয়, ওই বাচ্চাটার নাম হবে বিএনপি সাউয়া। আর টান বাজা
অত্যাচারে যারা গত 55 বছর বেশ্যাবৃত্তি করছে, ওই বেশ্যার পেট থেকে যদি কোনো বাচ্চার জন্ম নেয়, ওই বাচ্চার নাম হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বাংলাদেশের রাস্তাঘাটে যদি একটা বেশ্যা 25 বছর জন্মায়, বেশ্যাবৃত্তি করে, তারপরে যদি প্রেগনেন্ট হয় এবং ওখানে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চার নাম হবে আব্দুল আউয়াল মিন্টু। আজকের এই কথাগুলো কেন বলছি? লালমনির বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো জায়গায় হামলা হয় না। হামলা হয়েছে কোথায়? লালমনিরহাট থানার পাটগ্রামে। ওয়াকার এবং একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে। তো কি করেছে? একটা অজুহাত তৈরি করেছে। ভ্রাম্যমাণ আদালতে কে কোন জায়গা দিয়া সাজার জন্য সাজা দিছে, এই জন্য থানায় আক্রমণ করছে, অমুক জায়গায় এইটা করছে, এই জন্য থানায় আক্রমন করছে। দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই ও বোনেরা, এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে। মূল বিষয়টা কি জানেন? লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এখন আপনারা খবরের কাগজে পড়েছেন পাটগ্রাম এবং হাতীভাঙ্গায় এ ধরনের আক্রমণ হয়েছে, এটা বোধহয় নর্মাল না। দর্শকবৃন্দ, আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায়। আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়ায় দেন, কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না, এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না। এখন ওই বিষয়টা নিয়ে আমি বলি। ওয়াকারুজ্জামান বলেছে বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট বিমান ঘাঁটিতে ভারতীয় সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং কৌশলগত শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত। মূলত 1931 সালে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি সামরিক বিমান ঘাঁটি। এটি বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয়। চীন যদি পুনর্নির্মাণ করে তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে। বিমানবন্দরটি জাতীয় চাহিদা পূরণের জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। চীনা সম্পৃক্ততার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই। নিশ্চিন্ত থাকুন, কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে কাজ করতে দেয়া হবে না। এ কথা কে বলছে? ওয়াকারুজ্জামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না। কেন দেবে না? ঠিক ভারতীয় স্বার্থে। ওয়াকারের শক্তি কি? চুপ্পু। ওয়াকারের শক্তি কি? শিরিন শারমিন। ওয়াকারের শক্তি কি? 30 থেকে 40 জন জেনারেল আছে তার ফেভারে। ওয়াকার ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে, করিডোরের কথা বলে আপনাদেরকে মাথা পাগল বানায় দিবে। বিএনপির লোকজনরা ওয়াকারের সুরে গান গাইবে। বিএনপির সাউয়া ওয়াকারের বাসায় গিয়া রয়ের পরিকল্পনা দিবে, রয়ের প্ল্যান দিবে। আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপির লোকজনদেরকে সামনে রেখে রয়ের লোকজনরা, ভারতের রয়ের লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায়, সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না, ওয়াকারুজ্জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে, হাতীভাঙ্গায় অ্যাটাক হচ্ছে, লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে। লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে, ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয়, ওখানে যেন কোনো কাজ করতে দেয়া না হয়। তো দর্শকবৃন্দ, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে ডক্টর খলিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যান্তনিও গুতেরেসের যে পরিকল্পনা যে রাখাইনে রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া হবে,
এ ব্যাপারে ওয়াকার কি সফল হচ্ছে? ভারতের যেখানে একটা ইনভেস্ট করেছে কালাদান প্রজেক্টে, যেখানে যেটা দ্বারা তারা তৈরি করেছে, ওখানে একটা লজিস্টিক সেন্টার তারা তৈরি করবে, সেনানিবাস তৈরি করবে, ওখানে তারা যেই চেইন তৈরি করছে যাতে সেভেন সিস্টারের সাথে সরাসরি তারা যোগাযোগ করতে পারে, এজন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশে স্থায়ী করার জন্য যত প্রকার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার আছে, ওয়াকারের সাথে আরো 20-30 জন জেনারেল আছে, তারা একত্রে এই কাজগুলো করছে। এই ষড়যন্ত্রের কথা একের পর এক আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আজকের আমি লালমনিরহাট এয়ারপোর্টে যাতে চায়নার এই প্রজেক্ট ফেল করে, চায়নার এই প্রজেক্ট যেন ভবিষ্যতে সামনে না এগোয়। আপনি কি জানেন ভারতের পত্রপত্রিকা ওয়াকার বন্দনায় ব্যস্ত? ভারতীয় পত্রপত্রিকা ওয়াকারকে বলে যে একে ডক্টর ইউনুসকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কথা ওয়াকার গায়ে তুলছে না। এমনকি এটাও বলা হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় যে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ওয়াকারকে 20-25 বার কল করছে, ওয়াকার কথাও বলে নাই। শুনেছেন এ ধরনের কথাবার্তা? এই বেশ্যার ছেলে ওয়াকার, বেশ্যার জামাই ওয়াকার, বেশ্যার ভগ্নিপতি ওয়াকার, এই ষড়যন্ত্রগুলো একটার পর একটা ওখানে করে যাচ্ছে। সাথে কে আছে? নৌবাহিনীর প্রধান, সাথে আছে বিমান বাহিনীর প্রধান, সাথে আছে জেনারেল হাফিজ, সাথে আছে জেনারেল ফেরদৌস। আমি জানি না, আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ্য এবং সৎ এবং দেশপ্রেমিক মানুষ হিসাবে জানি, যে হিসাবে তাকে আমি সবসময় প্রমোট করেছি, যার কথা আমি সবসময় বলে আসছি যে এই ভদ্রলোক বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে গেলে এই লোকের কোনো বিকল্প নাই, ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প নাই, ডক্টর খলিলুর রহমানের কোনো বিকল্প নাই। আমি কন্টিনিউয়াসলি বলে আসছি, একটার পর একটা পলিসি নিয়েও আমি আপনাদের সাথে কথা বলছি। কথা বলার পিছনে একটাই কারণ, বাংলাদেশকে রক্ষা করতে গেলে এই কাজগুলো প্রায়োরিটাইজ করতে হবে। কিন্তু আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে এসে একের পর এক কথাগুলো বলে যাচ্ছি। আমি বলেছি গুপ্তচর বৃত্তিকে স্টপ করার জন্য এই ব্যাপারে স্পেশাল একটা আইনে রাইট ওয়েতে তৈরি করে ইম্পোজ করতে হবে, এক্সিকিউট করতে হবে। আমি বলেছি, এখন আমি বললে এই সাইটটা নিয়ে আমাকে জানানোর দরকার নাই, কিন্তু বাংলাদেশের মানুষ তো জানবে, মানুষের তো জানার দরকার আছে যে গুপ্তচর বৃত্তি রোধে বাংলাদেশে স্ট্রং একটা আইন তৈরি হয়েছে, যেই আইনের মিনিমাম সাজা হবে মৃত্যুদণ্ড। এ ধরনের একটা আইন তৈরি করে গুপ্তচর বৃত্তিকে থামাতে হবে, কারণ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন গুপ্তচররা বসে আছে। আমি সেনাবাহিনীকে বলবো গুপ্তচর বৃত্তি আইন করতে, তারা করবে না, কারণ তাদের ভিতরে গুপ্তচররা রয়েছে। ডিজিএফআই হেডকোয়ার্টারে রয়্যাল লোকজনরা বসে আছে। বিএনপির লোকজনদেরকে বলবো গুপ্তচর বৃত্তি আইন প্রবর্তন করো, তাদেরকে বলবো যে এটা তৈরি করো। কারা গুপ্তচর বৃত্তি আইন তৈরি করবে? যেখানে সালাউদ্দিন গুপ্তচর বৃত্তিতে জড়িত, গোরখদ কাব্বাস জড়িত, আব্দুল্লাহ আল মিন্টু জড়িত, আমির খসরু মাহমুদ জড়িত, সামা ওবায়দ জড়িত, রুমিন ফারহানা জড়িত, ইকবাল হোসেন টুকু জড়িত, আসলাম চৌধুরী জড়িত, বিএনপির ম্যাক্সিমাম নেতারা যেখানে গুপ্তচর বৃত্তিতে জড়িত, তাদেরকে আমি বলবো আপনারা একটা আইন তৈরি করেন ভারতীয় গুপ্তচর বৃত্তি থামানোর জন্য। আর আপনার মনে হয় তারা একটা গুপ্তচর বৃত্তি আইন করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে অনেকগুলো উপদেষ্টা বসে আছে, তাদের ভিতরে বেশ কয়েকজন আছে গুপ্তচর বৃত্তিতে তারা বেতন পায়। তাদের ভিতরে এমন কিছু লোকজন আছে যারা গুপ্তচর বৃত্তিতে তারা জড়িত। কোথায়? তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তাদেরকে অ্যারেস্ট করার কি কোনো প্ল্যান বা কোনো কিছু হচ্ছে? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলকে বলছিলাম, ইদার আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করেন, আর যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন বিশাল একটা প্রেস কনফারেন্স করে বলেন অমুক 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 এই কাজগুলো করছে না বা কাজ করতে দিচ্ছে না। আপনারা না কাজ করছেন, না নিজের ব্যর্থতা স্বীকার করছেন। মধ্যে থেকে কাদেরকে আপনারা হোস্টেস বানাচ্ছেন? 20 কোটি জনগণকে। 20 কোটি জনগণ হোস্টেস হয়ে বসে আছে।
আপনারা গুপ্তচর ব্যক্তির উপরে কোনো আইন করছেন না। করিডোরের সাবজেক্টে আপনাদেরকে সমালোচনা করেছে এই 30, আমি বলেছিলাম 25 বছর একটা বেশ্যা যদি বেশ্যাবৃত্তি করে, 25 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওই বেশ্যা যদি গর্ভবতী হয়, ওই গর্ভের থেকে বেরিয়ে আসে ওয়াকারুজ্জামান। এবং 10 বছর কোন বেশ্যা যদি বেশ্যাবৃত্তি করে এবং বেশ্যাবৃত্তির পরে সে যদি বাইরে আইসা বলে আমি কাউকে বিয়া করব, তাহলে তার জামাই হবে ওয়াকারুজ্জামান। রোহিঙ্গাদেরকে ফেরত না দেওয়ার জন্য যে ষড়যন্ত্র ওয়াকার করেছে, সেই ষড়যন্ত্রে এই করিডোরকে, এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলটাকে করিডোর বানানো হয়েছে। করিডোরের ষড়যন্ত্রে আপনারা সবাই বুঝে ফেলেছেন, ইউনুস করিডোর দিয়েছে, জাতীয় স্বার্থে এটা দেওয়া যাবে না, সার্বভৌমত্ব রক্ষার্থে এটা দেওয়া যাবে না। কিন্তু বেশ্যার ছেলে ওয়াকারকে কেউ জিজ্ঞাসা করে নাই যে বেশ্যার ছেলে ভারতকে ট্রানজিট দিয়েছিস, একটার পর একটা রেল ট্রানজিট, এয়ার ট্রানজিট, পোর্ট ট্রানজিট, মাদার চোদ, তুই তোর বউরে পর্যন্ত ট্রানজিট দিছিস, তোর বউয়ের কাপড়ের তল পর্যন্ত তুই ট্রানজিট দিছিস, তখন তোর বাজে নাই। কিন্তু রোহিঙ্গাদের ফেরত দেবে, এই ক্ষেত্রে একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল তৈরি করবে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য, এখানে তোর বাধা হয়ে গেল। আজকে লালমনিরহাটে তারা, আপনারা কি জানেন ভারত অলরেডি কাউন্টার ত্রিপুরা এয়ারপোর্টের, মেঘালয়ের ওখানে ত্রিপুরায়, ওখানে তাদের আরেকটা এয়ারপোর্ট তারা অ্যাক্টিভেট করছে কাউন্টার করার জন্য। আরে বেশ্যার ছেলে, বেশ্যার ছেলে, বেশ্যার হাজবেন্ড, বেশ্যার আত্মীয় ওয়াকার বলে লালমনিরহাটে কাজ করতে দেয়া হবে না। এখন পাটগ্রামে আজকের অ্যাটাক করে, হাতিবান্ধায় কালকের অ্যাটাক করে, পরশুদিন লালমনিরহাট এয়ারপোর্টের পাশে আগুন জ্বালাবে, বিএনপির লোকজনরা ওখানে আগুন মিছিল করবে, মশাল মিছিল করবে, ওয়াকার এটাকে সমর্থন দিবে। তাইলে আপনারা একটার পর একটা বলবেন ইউনুস বিচার করতে পারে না। আমাকে কে যেন বলছে ইউনুস বিচার করতে পারে না, ইউনুস ব্যর্থ হয়েছে বাংলাদেশ শাসন করতে, ইউনুস এই বিচার করতে পারে না, ইউনুস ওই বিচার করতে পারে না। আমি এটার জবাব একটা কথা বলছি, ওয়াকার ইনভেস্টিগেটরদের নিয়ন্ত্রণ করছে ওয়াকার, কারণ পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার কাছে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ওয়াকার ওটা নিয়ন্ত্রণ করে। তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, ইন্টেলিজেন্স ক্ষেত্রে ওয়াকার নিয়ন্ত্রণ করে। জুডিশিয়ারি ওয়াকার নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? জুডিশিয়ারি কেমনে ওয়াকার নিয়ন্ত্রণ করে আমার কাছে জানতে চান? আর একটা বেশ্যার হাজবেন্ড আছে না চুপ্পু, বঙ্গভবনে বসা, আপনারা বলবেন ডক্টর ইউনুস এইটা করে না, ডক্টর ইউনুস এইটা করে না। কিন্তু আপনাদের কাউকে তো, আমি তো রাস্তায় দেখি না আপনাদেরকে নামতে, আমি আপনাদেরকে তো কোনো জায়গায় এভাবে কথাও বলতে দেখি না। ওয়াকার যখন সে পেশাব করে, ফোটা ফোটা পেশাব করে, ওই পেশাব খায় মাসুদ কামাল, ওই পেশাব খায় মনির হায়দার, ওই পেশাব খায় অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ, এবং তারপরে তারা একটা ন্যারেটিভ তৈরি করে যেটা বাংলাদেশের বিপক্ষে যায় এবং ভারতের পক্ষে যায়। আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমি যে গুপ্তচর বৃত্তি আইন এটা যে নিয়ে কথা বলছি, আপনারা শুনেছেন কেউ এটা নিয়ে কথা বলছে? বলবে না। অথচ ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে তারা তাদের পাছার কাপড় ভিজায় ফেলায়, অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ পুটকির কাপড় ভিজায় ফেলায়, কিন্তু গুপ্তচর বৃত্তি আইন নিয়ে তারা কথা বলে না। কেন বলে না জানেন? হয়তো এই মাদারচোদরা নিজেরাই গুপ্তচর। আমি যখন সীমান্তের কথা বলছি যে বিজিবিকে সীমান্ত থেকে সরিয়ে ভারতের রেড আর্মিকে ওখানে দেওয়া হোক, অথবা আমেরিকার মেরিনদের আমাদের বর্ডারে দেওয়া হোক, ঠিক যেভাবে সিঙ্গাপুরে দেওয়া আছে, তাইওয়ানে দেওয়া আছে, দক্ষিণ কোরিয়া দেওয়া আছে, জাপানে দেওয়া আছে, এটা নিয়ে কেউ কথা বলে না। কেন বলে না জানেন? উপর থেকে বলে আমরা ভারত বিরোধী, কিন্তু তলে তলে তারা ভারতের পক্ষে কাজ করছে। যেমন উপর থেকে বলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অন্যায় নিয়ে কথা বলি, শাহ আলমের বিরুদ্ধে কথা বলে না, বসুন্ধরার বিরুদ্ধে কথা বলে না, কারণ শাহ আলমের পুরুষাঙ্গ এত বড় যে নিউ ইয়র্কের হিরো আলমের মুখ পর্যন্ত ওই পুরুষাঙ্গ পৌঁছে যায়, ওইটা নিয়ে কথা বলে না। প্যারিস পর্যন্ত পৌঁছে যায়, কথা বলে না। এখন আজকের আমাকে জানানো হলো যে পাটগ্রামে অ্যাটাক হওয়ার
সাথে সাথে এখন আবার হাতীবান্ধায়ও ওখানে থানা ঘেরাও করা হয়েছে। কারা করছে? ওয়াকারের ষড়যন্ত্র। কারা করছে? রয়ের ষড়যন্ত্র। আসল প্রেক্ষাপটটা কোনটা? লালমনিরহাট এয়ারপোর্টের কাজ হতে দেয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। কারা করছে? বিএনপি সাউয়া করছে, ওয়াকারের সাথে একত্রে ষড়যন্ত্র করে করছে, মির্জা ফাক করছে, গোরখোদক আব্বাস করছে। আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। বিএনপির চেয়ারপারসনের এক উপদেষ্টা আছে মোহাম্মদ সালাম, হাসিনা তারে পাছায় আদর কইরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে গেছে জামাই আদরে। হাসিনা যতবার ধমক দিছে ততবার আমেরিকা চলে আসছে। সে এখন রাজশাহীতে গিয়া কইছে সীমান্তে প্রত্যেকদিন খুন হয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদও করতে পারে না। এই জন্য প্রতিবাদ করার জন্য বিএনপি কে দরকার। এই সালামের মতো শুয়োরকে ওর পাছায় যদি 25টা লাথি মারা হয় আর বলা হয় শুয়োরের বাচ্চা দেশের আন্দোলনের মুখে তুই দৌড়াইয়া নিউ ইয়র্কে যাইয়া চা সিঙ্গারা খাওয়ার আন্দোলন করিস, আর তোর দলের সাউয়া ভারতের রয়ের এজেন্ট হয় আমির খসরু মাহমুদ, যার নুনু চুইসা তুই রাজনীতি করিস, তখন তোর মতো সালাম কোথায় থাকে? তুই আজকের বলিস বিএনপির এই জন্য নির্বাচিত করতে হবে, প্রতিবাদ করার জন্য, সীমান্ত হত্যার প্রতিবাদের জন্য। বলদের বাচ্চা বলদ। একটা জিনিস আমি বুঝি না, সেটা কি জানেন? যেই মুহূর্তে সুস্থ রাজনীতির আদলে ভারতকে গ্লোরিফাই করা হয়, ভদ্র কথাবার্তার আলোকে ভারতের স্বার্থ রক্ষা করা হয়, আমি ওই সুস্থ রাজনীতি চাই না, আমি ওই ভদ্র সংলাপ চাই না। যেই সংলাপের মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষা করা হয়, যেই সুস্থ রাজনীতির দ্বারা ভারতের স্বার্থকে উদ্ধার করা হয়। আপনি কি বলবেন? আপনি তাদেরকে বলবেন জেকব সাহেব আপনি ভদ্রভাবে কথা বলেন, কিন্তু আমি যদি ভদ্রভাবে এসব কথাগুলো বলি এগুলো ন্যারেটিভটা ভারতের পক্ষে যাবে। আপনারা তাই চান? আমার দ্বারা তো সম্ভব না। এই লালমনিরহাটের বান্ধা এবং পাটগ্রামে যে অ্যাটাক হয়েছে, আমি কন্টিনিউয়াসলি বলছি এটা ভারতীয় গুপ্তচরদের কাজ। এখানে বিএনপির কিছু কিছু লোকজন আছে যারা কুত্তার বাচ্চা, ব্রেইন নাই, লেখাপড়া জানে না, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং এর পিছনে আছে এই বেশ্যার স্বামী ওয়াকার, বেশ্যার সন্তান ওয়াকার, বেশ্যার খরিদ্দার ওয়াকার, এবং তার সাথে আছে বিএনপির সাউয়া, তার সাথে আছে বিএনপির গোরখোদক আব্বাস, মির্জা ফাক এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। কোথায় যাবেন? আবার আছে আরো একটা বেশ্যার সন্তান আছে, একটা বেশ্যার সন্তান আছে, তার নাম হুমায়ুন কবির, লন্ডনে থাকে। সে নাকি আন্তর্জাতিক মানের বেশ্যা। আমার আজকের মুড অফ। আমি চাচ্ছিলাম এই টকশোটাকে আজকের আমি ক্যান্সেল করি। কেন ক্যান্সেল করতে চাই? আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে টু দা পয়েন্টে বলেছি, রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই জন্য করিডোর ইস্যুটাকে তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বেশ্যার স্বামী ওয়াকার, বেশ্যার বাবা ওয়াকার, বেশ্যার নাতি ওয়াকার করিডোর ইস্যুটা তৈরি করে রোহিঙ্গা প্রত্যাবর্তনটাকে স্লো করে দিয়েছে। ওখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল করতে দেওয়া যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে, এই বেশ্যার খরিদ্দার ওয়াকার বলেছে। তো রোহিঙ্গাদেরকে স্টল করা হলো, রোহিঙ্গা প্রত্যাবর্তনকে স্টল করা হলো। আর এখন লালমনিরহাটে বিমানবন্দর রিওপেনের জন্য, যেখানে ভারতীয় চায়নার একটা প্রজেক্ট বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানেও ওই প্রজেক্টটাকে বন্ধ করার জন্য আজকে পাটগ্রামে হামলা হয়, পাটগ্রাম থানায় হামলা হয়, কালকে হাতীবান্ধা থানায় হামলা হয়, এরপরের দিন লালমনিরহাটে দেখবেন আপনারা আগুন দাউ দাউ করে জ্বলছে এবং পাশে দাঁড়িয়ে হাততালি দেবে ওয়াকারুজ্জামান, এই বেশ্যার ছেলে। গোরখোদক আব্বাস, এই খানকির ছেলে, যখন বাইরে গিয়া ওর বেশ্যা স্ত্রী আফরোজাকে দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল চালায়, এটা তো জাতীয়তাবাদী মহিলা দল না, এটা জাতীয়তাবাদী বেশ্যা দল।
ওই জাতীয়তাবাদী বিশ্বা দলের প্রেসিডেন্ট হলো আফরোজা আব্বাস, গোরখুদুক আব্বাসের বউ। আবার আর এক বেটি আসছে রয়ের দালালি করতে, নিপুণ রায় চৌধুরী, যারা ভারতীয় হাইকমিশনে গিয়ে রাজেশ অগ্নিহোত্রীর কোলে বসে এই নিপুণ রায় চৌধুরী, যাকে আপনারা রাস্তায় নমস্কার বলেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, এই নিপুণ রায় চৌধুরী রাজেশ অগ্নিহোত্রীর কোলে গিয়ে বসে, ঠিক যেভাবে নড়ি ফারহানা বসে। আপনাদের কাছে খুব জনপ্রিয় নেত্রী, আপনারা তাদেরকে মাথায় তুলে গ্লোরিফাই করেন, রাইট? কই যাবেন? আমি কাদেরকে নিয়ে কথা বলবো? দর্শকবৃন্দ, মানুষ বলতে বলতে একসময় টায়ার্ড হয়ে যায়। আমাকে আপনারা বলেন, হ্যাঁ বিদেশে বসে কথা বলেন, দেশে আসেন। দেশে আসবো কিসের জন্য? আপনার বউরে পদানোর জন্য? বাংলাদেশের দেশপ্রেমে যদি কেউ থাকে, বিদেশে বসে আমি যেই কাজগুলো করতে পারছি, শুধু কথা না, আমি কংগ্রেস এবং সিনেটের যেই কাজগুলো করতে পারছি, যারা আমাকে বলে দেশে আসেন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী খানকির পোলারা তার ধারে কাছেও যাইতে পারবি না। আজকের কষ্ট নিয়ে বলি, যেই মুহূর্তে আমাকে জানানো হলো পাটগ্রামে অ্যাটাক হয়েছে, যেই মুহূর্তে জানানো হইলো হাতীবান্ধায় অ্যাটাক হয়েছে, আমি বললাম যে ও মাই গড, লালমনিরহাটের এয়ারপোর্টটাকে ওপেন করতে দেয়া হবে না। ওয়াকার ওখানে এই আঙ্গুল পাছায় ঢুকায় দিয়েছে বাংলাদেশের, তাদের 2 আঙ্গুল আমাদের বাংলাদেশের পাছায় ঢুকায় দিছে। আমরা একের পর এক হাঁটতে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, if you can do it, do something. If you cannot do it, please call a press conference and share your failure and get the fuck out. এই বাল নিয়ে আর আমার কথা কইতে ইচ্ছা করে না। এই বাল নিয়ে যারা লেখাপড়া করছে, যাদের একটু আকল জ্ঞান আছে, যারা টোটাল সাবজেক্টটা বুঝে, তারা জানে ষড়যন্ত্র কোথায়, তারা জানে কোথায় কি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা মনে করেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, পাটগ্রাম থানায় অ্যাটাক হয়েছে, হাতিবান্ধা থানায় অ্যাটাক হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সত্যি কথা। লালমনিরহাটকে অস্থিতিশীল করা হবে একটা কারণে, ওখানকার এয়ারপোর্টটা যেন খোলা না হয়। ওই এয়ারপোর্টে যেন চীনা কন্ট্রাক্টররা এসে ওটাকে অ্যাক্টিভেট করতে না পারে, ওটাকে রিওপেন করতে না পারে। বাংলাদেশের জাতীয় স্বার্থে ওটা যেন রিওপেন না হয়, করতে দেয়া হবে না। ওয়াকার দ্বারায় বলবে বাংলাদেশের সার্বভৌমত্ব, ওর বউয়ের ভোদা আর ওই কুত্তার বাচ্চার মুখ ওই লালমনিরহাটের ওইখানে। দর্শকবৃন্দ, এটাই যদি হয় আমাদের দেশ, এটাই যদি হয় আমাদের দেশের সোনা প্রধান, বাংলাদেশের জুনিয়র অফিসার, সেনাবাহিনীর জুনিয়র অফিসার, নৌবাহিনী, বিমান বাহিনীর জুনিয়র অফিসার, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি বলছি, আমার বলা হয়তো এক সময় থেমে যাবে। বাংলাদেশের অস্তিত্ব তখন থাকবে না। তখন তোমরা বইলো না যে তোমাদেরকে হুঁশিয়ার করা হয় না, বইলো না যে তোমাদেরকে হুঁশিয়ার করা হয় না, বইলো না যে রোহিঙ্গারা কেন ফেরত গেল না, এই মাদারচোদ ওয়াকারের জন্য। এইটা বইলো না রোহিঙ্গাদেরকে কেন তাড়ানো হয় নাই, এই মাদারচোদ বিএনপির সাউয়ার জন্য, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য, বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর জন্য, বিএনপির মোহাম্মদ সালামের জন্য, বিএনপির হুমায়ুন কবিরের জন্য। বইল না তোমরা সেনা নৌ বিমান বাহিনীর জুনিয়র অফিসাররা যে ভাই বা স্যার কেন হইল না লালমনিরহাট ওপেন? এই লোকগুলোর জন্য। বাংলাদেশ কোথায় যাবে, কেমন যাবে, আমাকে আপনি বলেন। আপনারা সবাই আমাকে বলেন জেকব ভাই ভদ্রভাবেও কথা বলা যায়, ভদ্রভাবেও কথা বলা যায়। ভদ্রভাবে কথা বললে পৃথিবীতে বিপ্লব আসে নাই। যেই মাদারসানরা আমাকে ভদ্রভাবে কথা বলতে বলে, আমি সারা জীবন ভদ্রভাবে কথা বলবো, ডানের পাতা পায়ে যাবে না।
ভদ্রতার মুখোশ পরে যেই মাদার চোদরা আপনাদের সামনে কথা বলে, এই মাদার চোদরা আপনার বন্ধু না। ভদ্রতার বেশে আপনার সামনে বসে যারা দেশপ্রেমিক হয়ে কথা বলে, এই মাদার চোদরা আপনার শত্রু, আপনার সন্তানের শত্রু, আপনাদের পরবর্তী জেনারেশনের শত্রু। কথাটা আপনারা মনে রাখেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টায় অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। বাট আমি সত্যিকার অর্থে কনসিডার করছি আমার এই টকশো বন্ধ করে দিতে, কারণ আর ইচ্ছা করে না। কারণ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আপনারা ঘরে বসে থাকবেন, আপনারা মনে করবেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে সবকিছু অর্জন হয়ে যাবে। আজকের আমি এই মুহূর্তে নিউ ইয়র্কে নাই, আমি নিউ ইয়র্কের বাইরে। কেন এসেছি জানেন? দেশের জন্য কোনো জায়গায় হাত পা ধরে গিয়ে বিদেশি কাউকে কনভিন্স করা যায় কিনা। আজকের আমি আমেরিকায় থেকে কনভিন্সের জন্য ওয়াশিংটন ডিসিতে যেতে পারি, ভার্জিনিয়া যেতে পারি, আর্লিংটনে যেতে পারি। আমি বাংলাদেশে থাকলে কি করতাম? কারো বালে গাপ দিতাম? যারা আমাকে বলেন দেশে আসেন, দেশে এসে আপনার বউয়ের, আস্তাগফিরুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি, আপনাদের সুখ কামনা করি। আমাদের বাংলাদেশটা কিভাবে রক্ষা পাবে আমি প্রতিনিয়ত কাজ করি, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। উপসংহারে আমি শুধু এটাই বলবো, লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধায় যে থানায় হামলা করানো হয়েছে, এটা রয়ের ষড়যন্ত্র। লালমনিরহাটকে ঘিরে, লালমনিরহাট এয়ারপোর্টকে ঘিরে বিশাল এক ষড়যন্ত্র দানা বাঁধছে। ঠিক একইভাবে করিডোরের ব্যাপারে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে এই মাদারচোদ ওয়াকারুজ্জামান যে ষড়যন্ত্র করছে, যেটা দ্বারা স্টল হচ্ছে, ঠিক একইভাবে লালমনিরহাটেও ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের মাথায় যদি কিছু থাকে, আপনাদের বুদ্ধিমত্তায় যদি কিছু থাকে, আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর খলিল আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, বাংলাদেশে গুপ্তচর বৃত্তি রোধে যে আইনের কথা বলছি, এই আইনটাকে তাড়াতাড়ি প্রণয়ন করে কিছু একটা করে অ্যাক্টিভেট করুন এবং অ্যাটলিস্ট 10 থেকে 12 জন গুপ্তচরকে ওপেন ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন। এই বালটাকে না থামাতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।